বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে আলাপ করব একটা ইম্পর্টেন্ট টপিকস রেপ নিয়ে। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে রেপটা কী জিনিস। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এ ম্যান উইথ এ ওম্যান আন্ডার দ্য এজ অফ 16 years with or without her consent or above the age of 16 years without her consent and against her will, or the consent is taken by some unlawful means, that is applying force, fear and fraud. This is the definition of rape. এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা ভাইবা এবং রিটেনে প্রায় আসে এবং ভাইভাতে তো প্রায় ধরা হয়, সেটা হচ্ছে প্রসিডিওর অফ রেপ ভিকটিম এক্সামিনেশন। তাহলে রেপ ভিকটিম এক্সামিনেশন যদি করতে হয় তাহলে প্রথমেই আমাদের কিছু প্রি রিকুইজিটের প্রয়োজন হয়। তাহলে এখন আমাদের জানতে হবে সেই প্রি রিকুইজিটগুলো কী। নাম্বার 1, রিকুইজিশন ফ্রম প্রপার অথরিটি। আমি প্রথমে তোমাদের রিকুইজিশনের নামগুলো বলে যাচ্ছি, পরে ডিটেল আলাপ করব। তাহলে প্রথম হচ্ছে রিকুইজিশন ফ্রম প্রপার অথরিটি। নাম্বার 2, এক্সকর্টিং পুলিশ। ওই মেয়েকে যে আনবে তার সঙ্গে যে এসকর্ট করে যে পুলিশের সেই পুলিশের কথা বলা হচ্ছে। 2 copies পাসপোর্ট সাইজ ফটোজ অ্যাটাস্টেড অ্যাটলিস্ট বাই এ সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার। নাম্বার 4, 1 ফিমেল অ্যাটেন্ডেন্ট। তুমি যখন পরীক্ষা করবা তখন সেখানে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট প্রেজেন্ট থাকা অবশ্যই জরুরি। তুমি বলতে পারো, স্যার আমি তো মহিলা, একজন মেয়েকে আমি পরীক্ষা করব, তার জন্য আবার ফিমেল অ্যাটেন্ডেন্ট কেন প্রয়োজন হবে? কারণ ফিমেল অ্যাটেন্ডেন্ট প্রয়োজন হবে ওই মেয়ে তোমার লেসবিয়ানিজমের চার্জ হয়তো পরবর্তীতে আনতে পারে, সেটার হাত থেকে বাঁচার জন্যেই তোমাকে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট অবশ্যই রাখতে হবে। এরপরে ইনফর্ম রিটেন কনসেন্ট। হোয়াট ইজ ইনফর্ম রিটেন কনসেন্ট? ওই মেয়ের কাছ থেকে একটা কনসেন্ট নিতে হবে লিখিতভাবে। এখানে শব্দটা আসতেছে ইনফর্ম রিটেন কনসেন্ট। ইনফর্ম শব্দটা কেন আসছে? অর্থাৎ ইনফর্ম আসতেছে এই কারণে, ওই মেয়েকে তোমাকে ইনফর্ম করতে হবে, জানাইতে হবে যে এই পরীক্ষা করার সময় তুমি কি কি করবা। তারপরে এই রিপোর্ট তার ফেভারেও যাইতে পারে, তার ডিসফেভারেও যাইতে পারে, এই কথা তাকে বলতে হবে। তাহলে তো ওই মেয়েকে তুমি যদি যেহেতু আমরা বাঙালি, তাহলে আমরা বাংলায় কি বলবো তাকে এইভাবে বলতে হবে যে আপনার সমস্ত শরীরে কাপড় চোপড় সরায় বা উলঙ্গ করে আপনার সমস্ত শরীর পরীক্ষা করা হইবে এবং এই পরীক্ষার রিপোর্ট আপনার পক্ষেও যাইতে পারে বিপক্ষেও যাইতে পারে, তাতে আপনি রাজি আছেন কি না। যদি রাজি থাকেন তাহলে এই কনসেন্ট ফর্মে আপনি একটা সই দেন। যদি ও সই করে তাহলে তুমি পরীক্ষা করবা, আর যদি সই না করে তাহলে কোনো অবস্থাতে জোর করে পরীক্ষা করা যাবে না। এই জন্যে এটাকে বলা হচ্ছে ইনফর্ম রিটেন কনসেন্ট। এই ইনফর্ম রিটেন কনসেন্ট কিন্তু আর একটা জায়গায়ও নেওয়া হয়, সেটা যখন অপারেশন করা হয় কোনো রুগীকে, তখনও রুগীকে ওই অপারেশন সম্বন্ধে তাকে বলা হয় যে এই অপারেশন আপনার ভালো হইতে পারেন, খারাপ হইতে পারেন, মারাও যাইতে পারেন, আপনি রাজি থাকলে সই করেন। ঠিক এই দুইটা জায়গায় ইনফর্ম রিটেন কনসেন্ট নেওয়া হয়, রেপ একটা আর একটা হচ্ছে অপারেশনের সময়। তাহলে এটা গেল, এটা যখন তাহলে এই কথাগুলো বলার পরে এরপরে তোমার আসতেছে হিস্ট্রি অফ দ্য কেস বা ভিকটিমের হিস্ট্রিতে। হিস্ট্রি নিয়ে তুমি হিস্ট্রির ভিতরে কি কি কথা উল্লেখ করবা সেই জিনিসগুলো এখন আমি আলোচনা করতেছি। 1 নম্বর, ভিকটিমের নাম, পিতার নাম, ঠিকানা,
যে ওই ভিকটিমকে আইডেন্টিফাই করে দিল, তার নাম, কোন তারিখে তুমি পরীক্ষা, কোন তারিখে এই ঘটনা ঘটছিল, কোথায় ঘটছিল, সেই জায়গাটা উল্লেখ করতে হবে। অর্থাৎ রেপ যে জায়গায় ঘটছিল সেই কথাটাই বলতে চাচ্ছি আমি। ওই মেয়ের অকুপেশান কি সেটাও উল্লেখ করতে হবে, এডুকেশনাল স্ট্যাটাস সেটাও উল্লেখ করতে হবে, ওই মেয়ের প্রিভিয়াসলি সেক্সুয়াল ইন্টারকোর্সের এক্সপিরিয়েন্স আছে কিনা সেটাও জিজ্ঞাসা করতে হবে, থাকলে সেটাও উল্লেখ করতে হবে, আর মেনস্ট্রুয়াল হিস্ট্রি। এই হচ্ছে হিস্ট্রি সম্বন্ধে ডিটেল আলোচনা। এরপরে পয়েন্ট আসতেছে মেডিকেল এক্সামিনেশন প্রপার। তো মেডিকেল এক্সামিনেশন যখন প্রপার করবা, তুমি এখানে কিভাবে কি করবা সেই জিনিসগুলো আমি এখন একটার পর একটা আলাপ করব। তো তাহলে মেডিকেল এক্সামিনেশন করার আগ দিয়ে ওই ফর্মে তোমার কেস নাম্বার, অর্থাৎ থানা থেকে বা কোর্ট থেকে আসতে যে কেস নাম্বার, সেই কেস রেফারেন্স এবং কেস নাম্বার এবং ডেট উল্লেখ করতে হবে। তারপরে তুমি কোন তারিখে, ডেট এবং আওয়ার, কোন তারিখে কতটার সময় তুমি তাকে পরীক্ষা করছো সেটাও উল্লেখ করতে হবে। নেম অফ দ্য ফিমেল অ্যাটেন্ডেন্ট, যে তোমার সঙ্গে থাকতেছে তার নাম উল্লেখ করতে হবে। এরপরে আসতেছে আনড্রেসিং, ভিকটিমকে আনড্রেস করার জন্য তার রিকোয়েস্ট করতে হবে, করে সে নিজেও আনড্রেস নিজে নিজে সরাইতে পারে কাপড়, অথবা যে ফিমেল অ্যাটেন্ডেন্ট তোমার সঙ্গে আছে তার সাহায্য নিয়েও আনড্রেস করা যেতে পারে। এরপরে তার যে শরীরে যে সমস্ত কাপড় চোপড় আছে সেই কাপড়ে কোনো ব্লাড স্টেন আছে কিনা, মাড আছে কিনা, তারপর সিমেনের কোনো দাগ আছে কিনা, এভিডেন্স অফ স্ট্রাগল আছে কিনা, এগুলো দেখতে হবে। এরপরে তোমার কি দেখবা, জেনারেল এক্সামিনেশান। জেনারেল এক্সামিনেশন করার আগ দিয়ে ওই মেয়ের শরীরে আইডেন্টিফিকেশন মার্ক, আনড্রেস করার পরে কমপক্ষে দুটো আইডেন্টিফাই মার্ক যদি থাকে সেটা উল্লেখ করতে হবে। এরপরে ওই জেনারেল এক্সামিনেশনের ভিতরে হাইট, ওয়েট, বডি কনফিগারেশন, ইরাপশান অফ টিথ, এগুলো উল্লেখ করতে হবে। ইনজুরি যদি তার শরীরে কোথাও নোকের আঁচড়, কামড়ের দাগ, তারপরে ব্রেস্টের পরে অনেক সময় আঁচড় থাকতে কামড়ের দাগ থাকতে পারে, গালে কামড়ের দাগ থাকতে পারে, এগুলো যদি থাকে সেগুলো সবই উল্লেখ করতে হবে। এরপরে এক্সামিনেশন অফ দ্য প্রাইভেট পার্টস। এই ভিকটিমকে লিথোটমি পজিশন করে নিয়ে পরীক্ষা করলে সবচেয়ে ভালো হয়। সেই জায়গায় তুমি কি দেখবা, সেই জায়গায় দেখবা পিউবিক হেয়ার প্রথমে পরীক্ষা করবা, এটা কি ম্যাটেড হয়ে আছে কিনা, ম্যাটেড যদি হয় তার কিছু স্যাম্পল নিতে হবে। তারপরে ইনার অ্যাসপেক্ট অফ দ্য থাই, ইনার অ্যাসপেক্ট কোনো অ্যাব্রেশন বুঝবা কোনো কিছু আছে কিনা সেগুলো দেখতে হবে। ভালভা, লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরে, এখানে ব্রুইস, স্ক্রাচেস, কোনো টিয়ার বা কোনো কিছু আছে কিনা এগুলো দেখবা। তারপরে ডিপার পার্টস অফ দ্য লেবিয়া, সেখানে সেমিনাল ব্লাড স্টেন কিছু থাকলে সেগুলো সোয়াব নিতে হবে। এই জিনিসগুলো তুমি দেখলা। এই যে হাই ভ্যাজানাল সোয়াব নিয়ে এরপরে ইনভেস্টিগেশন কি করবা। ইনভেস্টিগেশন হচ্ছে মেয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পর এই যে তুমি ভ্যাজানাল সোয়াব নিলা, এই সোয়াব প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে হবে, আর এই মেয়েকে রেডিওলজিক্যাল ডিপার্টমেন্টে পাঠাতে হবে তার এক্সরে করে এজ এস্টিমেশনের জন্য, তার অ্যাকচুয়াল এজ কত সেটা দেখার জন্যে। এই ইনভেস্টিগেশন তোমার করা হয়ে গেল, তুমি পরীক্ষা করছো, তারপর বিভিন্ন তুমি ইনভেস্টিগেশন করছো, এই ইনভেস্টিগেশনের রিপোর্ট, তারপরে তোমার পরীক্ষার যে ফাইন্ডিং সেগুলো মিলায়ে সর্বশেষে ওপিনিয়ন দিতে হবে। তাহলে তুমি যে ফাইন্ডিংগুলো পাইলা, ইনভেস্টিগেশনের রিপোর্ট পাইলা, পেয়ে তুমি ওপিনিয়ন যখন দিবা তখন ওপিনিয়নটা এরকমভাবে লিখতে হবে।
from above data and configuration, I am of my opinion that she has had forcible sexual intercourse and she is about 16 years. যদি 16 ইয়ার্স হয়, 60 ইয়ার নিচে যদি হয় তা 16 ইয়ারের নিচে কথাটা লিখবা। মোট কথাটা হচ্ছে এইটুকু, শি হ্যাজ হ্যাড ফোর্সেবল ইন্টারকোর্স অ্যান্ড শি ইজ অ্যাবাউট 16 ইয়ার্স। ওপিনিয়নের ভিতরে এই কথা, অর্থাৎ ফোর্সেবল ইন্টারকোর্স তার করা হয়েছে এবং তার বয়স 16 বা 16 বছরের নিচেই, এই কথাটা তোমাদের উল্লেখ করতে হবে। তাকে রেপ করা হয়েছে এই কথাটা তোমরা এখানে উল্লেখ করতে যাবা না। রেপ হয়েছে কি হয় নাই, ফোর্সেবল এবং কাকে, সেটা ডিটেল বের করবে পুলিশে। তুমি তো সেই জায়গায় যখন এই ঘটনা ঘটছে তুমি ছিলে না, তাদের নিজের ইচ্ছা হয়েছে, এখন হয়তো একরকম কথা বলছে, তখন আর একরকম কথা বলছে। তাহলে এইভাবে দিয়ে আমরা এটার ওপিনিয়নটা দিয়ে আমাদের এই রেপ ভিকটিম এক্সামিনেশনের চ্যাপ্টার ক্লোজ করতে পারি। এখন আর কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে, আমি সেগুলো তোমাদের এখানে বলতেছি। যে আমি যখন রেপের ডেফিনেশনটা বলছিলাম তখন কতকগুলি কথা বলছিলাম, এর রিগার্ডিংয়ে আরও কিছু কথা তোমাদের জানার দরকার। যে আন্ডার ফলোইং সার্কামস্টেন্সেস কনসেন্ট গিভেন ফর সেক্সুয়াল ইন্টারকোর্স বিকাম ইনভ্যালিড। কতকগুলি কন্ডিশন, সে যদি কনসেন্ট দেও তবে সেটা ইনভ্যালিড হবে। সেই কন্ডিশনগুলো তোমার জানতে হবে। সেই কন্ডিশনগুলো কি? এখন 1 নম্বর হচ্ছে হোয়েন এ ওম্যান ইজ বিলো দ্য 16 ইয়ার্স অফ এজ, অর্থাৎ 16 বছরের নিচেই একটা মেয়ে আছে, সে যদি কোনো কনসেন্ট দেও ওটা ভ্যালিড বলে আইনের চোখে স্বীকৃত হবে না। এরপরে হচ্ছে কনসেন্ট ইজ অবটেন বাই ফিয়ার, থ্রেটেনিং অর হার্টিং, অর্থাৎ ওই কনসেন্টটা নিচে ওই মেয়েকে ভয় দেখাইছে, তুই যদি এই মতামত না দিস তোর আমি খুন করে ফেলাবো, তোর মেরে ফেলবো, বা এরকম কোনো কিছু হুমকি ধামকি, এমনকি শারীরিকভাবে নির্যাতনও করতে পারে। করে যদি ওপিনিয়ন নেই, সেই ওপিনিয়ন দিলেও ওইটা ভ্যালিড হবে না। এরপরে যদি ওই মেয়ে হোয়েন দ্য গার্ল ইজ ইডিওট, ইম্বেসাইল অর ইনসেন, সে মেয়েটা যদি ইডিওট হয় অথবা পাগল হয়, তাহলে সে যদি মতামত দেও তবে ওইটা ভ্যালিড বলে গণ্য হবে না। হোয়েন কনসেন্ট ইজ অবটেন বাই ইনটক্সিকেশন, অনেক সময় তোমরা দেখবা পত্রপত্রিকায় ওই যে ঘুমের মানে রেপের আগ দিয়ে শরবত খাওয়াইছে, শরবতের সঙ্গে ঘুমের বড়ি খাওয়াই দিছে, ওই মেয়ে ওই শরবত খেয়ে ঘুমায় গেছে, তারপরে তাকে রেপ করা হয়েছে। এটাকে এরকম যদি কোনো ইনটক্সিকেশন করে কোনো ওষুধ মিশাইয়া যদি করা হয়, মানে তাকে ইনটক্সিকেটেড করে সে ঝিমাচ্ছে, ঘুমের ভাব এসে গেছে, তখন তার মতামত নিল, সে ঘুমের ঘরে কি বলছে না বলছে তার কোনো খবর নাই, এরকম কনসেন্ট যদি হয় সেটাও ভ্যালিড বলে গণ্য হবে না। এরপরে হচ্ছে হোয়েন দ্য কনসেন্ট ইজ অবটেন বাই মিস কনসেপশন অফ ফ্যাক্ট, অর্থাৎ ঘটনা সম্বন্ধে ভুল ধারণা দিয়ে যদি তার কাছ থেকে মানে কনসেন্টটা নেওয়া হয় তো সেটাও ভ্যালিড হবে না। সর্বশেষে হচ্ছে হোয়েন কনসেন্ট ইজ টেকেন বাই ইমপার্সনিফিকেশান। ইমপার্সনিফিকেশান এটা তোমাদের আমি একটা উদাহরণ তাহলে বুঝতে পারো। অনেক সময় যে আগেকার দিনে, এখন অবশ্য ভিডিও হয়ে গেছে যার জন্য এটা এখন খুব বেশি একটা পারে না, কিন্তু আগেকার দিনে টেলিফোনে বিয়ে হতো। ছেলে বিদেশে আছে, মেয়ে দেশে আছে, টেলিফোনে তাদের বিয়ে হলো। তো মেয়েও ছেলে চেহারা দেখে নাই, ছেলেও মেয়ের চেহারা দেখে নাই। পরবর্তীতে একজন এসে
ওই মেয়ের ইয়েতে গেল, যে বলল যে আমি তো তোমার ওই যে বিদেশে থাকি, আমি তোমার স্বামী। ওই মেয়ে সরল বিশ্বাসে হয়তো মনে করলো হ্যাঁ আমার স্বামী, তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করলো, মতামত দিল। পরবর্তীতে দেখা গেল আসলে সে তার অরিজিনাল স্বামী না। এটা বলে মিস পার্সনিফিকেশান। দিস ইজ অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্য ফলোয়িং। তুমি যে কথাগুলো একটু আগে বললাম, যে এইগুলো যদি করা হয় তাহলে সেই সমস্ত ক্ষেত্রে ওপিনিয়নগুলো ভ্যালিড হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে দেখবা, দেখে তারপরও যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করবা। আমি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। শেষ করছি।